কিরে, আজ মাল কেমন টোকাইছস? কাকা, মাল তো আজ ভালোই টোকাইছি, অনেকগুলো বোতল আর পলিথিন পাইছি। মোনার কি খবর? মনার আইজি কামাই ভালো হয় নাই কাকা, সারাদিনে মাত্র কয়েকটা বোতল আর কাগজ পাইছে। আপনার ডরে এখন হ্যাঁ কারখানায় আহনের সাহস পায় না। কি কস? ওই হারামিরে ধইরা লইয়া আয়। সারাদিনে ঠিকঠাক কাম না কইরা হালাই এখন আমার ডরে লুকাইয়া রইছে। তারে তো আজকে পিঠের ছাইল তুইলা দিমু আমি। কাকা থাক, আজকে এমনি ডরে আড়াইছে, আর মাইরেন না। ঠ বেড়া, তুই চুপ কর, নইলে তার লগে তোরেও পিটামু। না না কাকা, মাপ চাই, যার হিসাব তার থেকেই লন, আমি লইয়া আইতেছি হেতরে। যা লইয়া আয় হেতেরে। যাইতেছি। বলেই তো দৌড় লাগালো মনাকে নিয়ে আসতে। মনা কারখানার পিছনে এক ছোপে লুকিয়ে বসে আছে। হঠাৎ সেখানে টুটু যেতেই মনা ঘাবড়ে গেল। টুটু বলল, আরে বেটা ধরাইস না, আমি টুটু। কেন আইছো সেইখানে? উস্তাদ টের পাইলে আমারে মাইরা ফেলাইবো। আরে কিছু করবো না কাকারা, আমি বুঝে কইছি যাতে তোরা কিছু না কয়। তাছাড়া কাকার আজকে মনটাও ভালো আছে মনে হইতেছে, তাই তোরা কিছু কইব না। আমার লগে কাকা তোর লাগে অপেক্ষা করতেছে। তুই সত্য কইতাছস? আরে বেটা মিশা কথা কমু কেন ক। আমার লগে দেরি করলে কাকা চেইতা যেতে পারে, তখন আবার ঠিকই তোর লগে রাগারাগি করতে পারে। কাকার মন ভালো থাকতে আমার লগে আয়। আচ্ছা চল, আমি কিন্তু তোর কথায় বিশ্বাস করে যাইতাছি, দেখিস কইলাম। দেখ, আমার কথা বিশ্বাস না করলেও তোর এক সময় না এক সময় তো কাকার সামনে যাইতেই হইব, তাই না? তখন তো কাকা আরো বেশি খেইপা যাইব। তা থেকে কি এখন এই ঝামেলা সাইরা ফেলা উচিত না? তোর কাছে কি আর কোনো উপায় আছে কাকার কাছে যাওন ছাড়া? তাইলে অযথা লেট কইরা কি লাভ ক। হ, ঠিকই কইছস, চল তাইলে। কি আর করার, আমার তো আর কোনো জায়গায় যাওনের উপায় নাই। ছোট থাইকা তো কাকার কাছেই বড় হইলাম। তাইলে আর দেরি করস কেন, চল যাই। বলেই টুটু হাঁটা ধরলো, আর তার সাথে মনাও হাঁটা ধরলো টুটুর পিছু পিছু। যদিও তার মনে প্রচন্ড ভয় কাজ করছে। টুটু মনাকে নিয়ে গেল মঞ্জুর কাছে। টুটু মঞ্জুর কাছে গিয়ে বলল, কাকা লইয়াইছি হাতেরে। মঞ্জু মনের দিকে তাকিয়ে বলল, কি রে মোনা, তুই বলে আজকে মাল কামাইবার পারস নাই? মনা দ্রুত মঞ্জুর সামনে গিয়ে হাত টুগেরে বলে উঠল, উস্তাদ আমারে মাফ করে দেন। আমি আজ যা অনেক খুঁজা বেশি মাল পাই নাই, যে কয়টা পাইছি তাই নিয়ে আইছি। ওই বেড়া, তুই কি আমারে মক্কল মনে করস? তুই কইলি তুই সারাদিনে বেশি কিছু পাস নাই, আর আমারে তা বিশ্বাস করন লাগবো? ওই টুটু জিংলাটা আন আমার, আইজ ওর পিঠের ছাল তুলমু আমি। মনা ভয়ে ফুফাতে ফুফাতে বলতে লাগলো, না উস্তাদ, মারেন না। আমি সত্যই আইজ বেশি কিচ্ছু পাই নাই। আমার এরিয়ার মধ্যে আইজ বাইরের পোলাপান আইসা ঢুইকা গেছিল, তাই আমি বেশি কিছু টুকাইতে পারি নাই উস্তাদ। কি কইলি? বাইরের লোক ঢুকছিল? তাইলে তুই কি কলা খাইতেছিলি? অগরে দৌড়াইস নাই কেন? ওরা তোর এরিয়ায় ঢুইকা মাল টুকাইয়া লইয়া যায় কেমনে? উস্তাদ, ওরা আমার থাইকা বড় বড় পোলাপাইন, অগর লোকে লড়াই করা আমার দ্বারা সম্ভব আছিল না। তারপরেও আমি অগরে অনেক বুঝাইয়া কইছিলাম যাতে অন্য জায়গায় চলে যায়। এই ওইরা থাইকা মাল টুকাইমু, কিন্তু ওরা আমার কথা শুনলো না, উল্টা আমারে মারছিল, ধরছিল সবাই মিল্লা। ঠিক আছে, মানলাম ওরা তোরে মারতে ধরছিল, ওরা তোর এরিয়ায় ঢুইকা গেছিল, তাই তুই বেশি মাল পাস নাই। কিন্তু ওরা যদি তোর এরিয়ায় ঢুইকা মাল নিতে পারে, তাহলে তুই কেন অন্য কোনো এরিয়ায় গিয়া মাল টুকাইলি না? তোরে কি কইছি এই এরিয়া ছাড়া আর কোনো জায়গায় যাইতে পারবি না? তুই অন্য জায়গায় গিয়া মাল টুকাইলি না কেন? হালা, আমার লগে ফাইজলামি করস? তুই এইসব ভুজুং ভাজুং বুঝাইয়া পার পাবি মনে করছস? কামচোর কোনখানের! তুই ইচ্ছা কইরা অন্য জায়গায় যাস নাই, মনে করছিলি অন্য পোলাপানের দোষ দিয়া আমারে ব্যাককল বানাবি আর নিজে কাম চুরি করবি না? না উস্তাদ, আমি এমন কিছুই ভাবি নাই। আমারে একবারের মতন মাফ করে দেন, আর কোনোদিন এমন ভুল করুম না। দয়া হইলে আমি পুরা শহরে ঘুরে মাল টুকামু, তবু আমার মায়ের না। আমার গায়ে কাইল থেকে জ্বর উস্তাদ। ওই টুটু, হ্যাঁ কি কয়? ওর নাকি জ্বর, সত্য কিনা দেখতো চেক দিয়া। টুটু মনের কপালে হাত দিয়ে বলল, কাকা, আসলে হেতের কপাল অনেক গরম, যতই জ্বর হইছে মনে হয় হেতের তো ওষুধ লাগবো। ঠিক আছে মনা, আইজকাল জ্বর বইলা বাইচা গেলি, নইলে আইজ তোর খবর আছিল। ওই টুটু, হেতেরে 2টা নাফা ট্যাবলেট আইনা দে। মনা, তাড়াতাড়ি মাল জমা দিয়া যাইয়া ট্যাবলেট খাইয়া ঠিক হ, কাল সকালে যাতে কোনো বাহানা না শুনতে হয়। আজকে মাল কম কামাইছস, কাল বেশি মাল কামাইয়া পোষাইয়া দিবি,
বুঝছস? ঠিক আছে উস্তাদ। যা, মাল লইয়া আইসা জমা দিয়া যা। মনা চোখ মুছতে মুছতে বলল। আচ্ছা উস্তাদ। রাতে মনা নাপা খেয়ে ঘুমিয়ে পড়ল। মনার পাশে ছিল টুটু। মাঝরাতে মনার শরীর থেকে প্রচুর ঘাম বের হতে লাগলো, যা টুটু টের পেল। টুটুর হাত মনার গায়ে পড়তেই টুটুর হাত ভিজে গেল। টুটু দ্রুত শোয়া থেকে উঠে বসে মনাকে ডাকতে লাগলো। মনা অবচেতন প্রায়, তাই টুটুর ডাকে সে সাড়া না দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। টুটু হাল ছেড়ে দিয়ে নিজে উঠে গিয়ে লাইট জ্বালিয়ে একটা বোল দিয়ে পানি এনে তাতে গামছা ভিজিয়ে মনার গা মুছে দিতে লাগলো। সকালে মনার ঘুম ভাঙতে সে দেখলো টুটু কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মনা বলল, তুই বাইর হয়ে যাইতেছস? আমারে ডাকলি না কেন? আমার তো আজ্জা তাড়াতাড়ি বাইর হওয়ার দরকার আছিল। আজ্জা মাল বেশি টুকাইতে না পারলে উস্তাদ আমরা মাইরাই ফেলাইব। তোরে কতবার ডাক দিছি, তোর কোনো খবর আছে? কাল রাত থেকে তোরে কয়টা ডাক দিছি তার কোনো হিসাব নাই। কাল রাইতে তোর গা দিয়ে এমনভাবে ঘাম হইতেছিল যেন তুই গোসল কইরা গা না মুইছেই ঘুমায় গেছস। তোর তো কোনো হুদেশই আসিল না, তাই নিজে গিয়ে পানি আইনা তোর গা মুইছা দিছি। সকালবেলা উঠা তোরে কতবার ডাকলাম, তোর কোনো সারা শব্দ নাই। তাই আর ডাকি নাই। ভাবলাম শরীর হয়তো বেশি খারাপ। তা এখন যখন ঘুম ভাঙিয়ে গেছে, এখন কি বাইর হবি নাকি আইস বাইর হইবি না? কি কস? বাইর না হইলে উস্তাদ আমাদের আজকে আস্থা রাখবো না। তা ঠিক, কিন্তু তোর শরীরটা তো খুবই খারাপ মনে হইতেছে। এমন অবস্থায় বাইর হইয়া কি এই রোদের মধ্যে ঘুরতে পারবি আর মাল ঠকাইতে পারবি? না পারলেও কোনো উপায় আছে? আজ মাল না পাইলে ফিরাউনের উপায় থাকবো না। তুই এনেই থাক, আমি আজকে কিছু মাল বেশি ঢুকে আনবো, তারপরে এগুলো তোরে দিয়ে দিমু। তুই ওস্তাদ রে নিজের আনসোস বইলা চালায় দিবি, কি কস? না রে ভাই, নিজের ঝামেলা আর তোর উপরে চাপাইতাম না। তুই বরং তোর কাজে যা, আমি মুখ ধুইয়া নিজের কাজে বাইরে যাবো। ভাই ভালো, পরে সমস্যায় পড়বি না তো? রাস্তায় মাথা টাথা ঘুইরা পড়লে কইলাম কেউ তাকাইয়াও দেখবো না। আমি পারমু, কোনো সমস্যা হইব না। তুই তোর কাজে যা, লেট হইলে উস্তাদ রাগ করবো। ঠিক আছে, যাইতেছি। আর পাতিলে তোর লেগে ভাত আর ডাল রাইখা গেছি, খাইয়া লইস। পারলে দোকান থেকে আরেকটা নাফা খাইয়া লইস। আইজা যা। ঠিক আছে, গেলাম। মনা খাবার খেয়ে একটা বস্তা হাতে রওনা দিল কাজের উদ্দেশ্যে। কাল মঞ্জু তার মাল কাম হওয়ায় তাকে মাত্র 20 টাকা ধরিয়ে দিয়েছিল। সেই টাকা থেকে কাল 2টা নাপা খেয়েছিল। আর আজ পথের ধারের এক দোকান থেকে আরেকটা নাপা খেয়ে নেয় সে। দোকানদার মনার চোখ মুখ দেখে বলে, কিরে বলা, তোর মুখের এমন অবস্থা কেন? খানা টানা খাস নাই নাকি? নাগাজে খাইলি? সকালে নাস্তা করছোস? দেখা তো মনে হয় না। না কাকা, নাস্তা করছি তো, নাস্তা কইরাই বাইর হইছি। দেখা তো মনে হইতাছে না। আসলে কাকা, পরশুদিন থেকে জ্বর তো, তাই দেখতে এমন লাগতাছে। আসলে আমি খাইয়া বাইর হইছি, সকালে ডাইল দিয়ে ভাত খাইছি। ও আচ্ছা, তা জ্বর নিয়া বাইর হইছস কেন? না বাইর হইলে পেট চলবো কেমনে কাকা? কাল বেশি মাল নিতে পারি নাই, তাই উস্তাদ 20 টাকা দিছিল। ওই থেকে 3টা নাফা খাইলে আর কয় টাকা থাকে কন? আইছে যদি মাল নিয়ে যাইতে না পারি, তাইলে খানা তো কপালে জুটবো না, উল্টা মায়েরও খাইতে আইব, উল্টা মায়ের খাইতে হইব। আহারে, কস কি তুই? কোন হালাই এমন জুলুমবাজি করছে এই নাদান বাচ্চাটার ওপর? হালার নামটা ক দেখি, কোন জায়গায় থাহে একবার ক, পুলিশ দিয়া একদম সোজা কইরা দেমু। না কাকা, কিছু করণ লাগবো না। উস্তাদ যেমনই হোক আমাদের ছোটবেলা থেকে পাল্টাছে, একটা মাথা গুজার অন্তত ঠাই করে দিছে, নাইলে রাস্তাঘাটে না খাইয়া দাইয়া পড়ে থাকতে হইতো। আরে তুই যেমন ওই বেডার প্রতি কৃতজ্ঞতা দেখাইতেছোস, তেমন যদি ওই বেডাও তোর প্রতি একটু সহানুভূতি হইতো, তাহলে তোর এই জ্বর নিয়ে এত রোদের মধ্যে কষ্ট করতে হইতো না। তুই আমার কথা শোন, যখন কোনো সমস্যা হইব সোজা আমার কাছে চলে আসবি। আর কেউ সাহায্য করুক বা না করুক, আমি তোরে সাহায্য করমু। কাজের ব্যবস্থা কইরা দেমু, থাকার ব্যবস্থাও কইরা দেমু। পারলে অহনই কইরা দিতাম। আপাতত আমার হাতে তেমন কোনো কাজের সন্ধান নাই। আর কিছুদিন আগে তোর লগে দেখা হইলে একটা কাজের ব্যবস্থা কইরা দিতে পারতাম। তবু আমার কাছে কোনো কাজের সন্ধান আইলে আমি তোর লগে রাখমু। কিন্তু তোরে পামু কই? ফোন নম্বর আছে তোর? ফোন নাম্বার তো নাই কাহা, তোমার তো ফোনই নাই। উস্তাদের ফোন নাম্বার দিমু? আচ্ছা, কি আর করার, এইটা দিয়া রাখ। মনা মঞ্জুর ফোন নাম্বার দোকানদারকে দিল। দোকানদার বলল,
তুই থাহস কই কইলি না তো? আমি পূর্বপাড়া বস্তিতে থাকি। কষ্ট কি এত দূর থাইকা আইসোস? হ, আমি যেখান থেকে মাল টুহাই ওখানে আজ মাল বেশি নাই, তাই এইদিকে আইছি টুকাইতে। আজ যা মাল বেশি না নিতে পারলে উস্তাদ আজ তো রাখবো না। তোর উস্তাদরে হাতের কাছে পাইলে দেখতি কি করতাম। যাই হোক, 2টা বল লয়া যা, পেটে খিদা লাগলে খাইবি। না চাচা, লাগবো না। আরে বেটা, তোরে কি টাকা দিয়া কিনতে কইছি? কাকা ডাকছস না? কাকা হিসাবে দিছি। যা কইছি কর, ল 2টা বল ল। মাংনা খাইতে শরম লাগে, যেই দিন টাকা দিতে পারবি ওই দিন টাকা দিয়া দিস। অহন লয়া যা, আর যে কোনো সময় এই দিকে আইলে আমার লগে দেখা কইরা যাবি অবশ্যই। কি কইছি মনে থাকবে? হ, থাকবো কাকা, আপনি খুব ভালো মানুষ। হইছে, যা এখন কাজে যা, নইলে আবার মায়ের খাইতে হইব। যা তাড়াতাড়ি। আর তোর ওস্তাদ যদি আজকাল কোনো ঝামেলা করে তাহলে সোজা কাপড় চোপড় লইয়া আমার কাছে চলে আসবি। মনা খুশি হয়ে বলল, আজ যা কাকা, এখন যাই। যা। বেশ কিছুদিন পর মনা হঠাৎ করে সেই দোকানদারের কাছে হাজির হলো। দোকানদার মনাকে দেখে অবাক হয়ে বলল, আরে আরে, এটা তুই না যে কিছুদিন আগে জ্বর নিয়ে হ কাকা, আমি। তোর এই অবস্থায় কে করছে? তোর গলায় কিসের দাগ এগুলো? মারছে নাকি কেউ? তোর ওই হারামি ওস্তাদ মারছে নাকি? মনা কাঁদতে কাঁদতে বলল, হ কাকা, হেই মারছে। কেন, কি করছিস তুই? মাল নিতে পারস নাই? না কাহা, মাল নিছি। আজ সকাল থেকে আমার পেটে খুব ব্যথা, তাই উস্তাদরে কইছিলাম আজকের দিনটা আমরা ছুটি দিতে। এর লাগে উস্তাদ আমার মারছে, তারপর জোর করে কাজে পাঠাইছে। কাকা, আপনি না কইছিলেন কাজের ব্যবস্থা করে দিবেন। আপনার কাছে কি কোনো কাজ আছে এখন? দোকানদারের খুব খারাপ লাগলো মনার জন্য। যদিও এখন সে কোনো কাজের সন্ধান পায়নি মনার জন্য, তবুও সে মনাকে নিরাশ না করে বলল, তোরে কইছি না, তোর ওস্তাদ কোনো ঝামেলা করলে কাপড় চোপড় লইয়া আমার কাছে চলে আসতে? আর কাপড় চোপড় সাথে করে আনছস? কাকা, আপনার কাছে কাজ আছে কিনা তো আমি জানি না, এর লেগে কাপড় চোপড় আনি নাই। ধুর বেটা, কাজ থাক বা না থাক, কাপড় চোপড় আনতে কইছি, নিয়ে আসা উচিত ছিল তোর। কাজ না থাক, থাকার জায়গা ঠিক হইতো। আমার এই দোকানে রাইতে একজন মানুষ থাকার দরকার। তুই কাপড় চোপড় লয়ে আইলে আমার দোকানেই থাকতে পারতি। যাই হোক, এক কাজ কর, নিজের কাপড় চোপড় আছে সব গুছায়া লয়ে আয় আমার কাছে। আজ থেকে আমার দোকানে থাকবি। যতদিন তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারছি না ততদিন আমার দোকানেই হেল্পারি হয়ে থাকবি, খাবি আর আমার দোকানে রাত কাটাইবি, ঠিক আছে? মনা খুশি হয়ে বলল, হ কাকা, আপনি অনেক ভালো মানুষ, তাই এখন আমার কাপড় চোপড় আনতে চাইতেছি। এই রে মনা মিয়া, যাওয়ার আগে শোন, আমি তোরে বিশ্বাস ভরসা কইরা আমার কাছে জায়গা দিতাছি, আর বিশ্বাস ভরসা নষ্ট করিস না, তাহলে কইলাম জীবনে অনেক পস্তাইবি। কোনো রকম চিট বাটপারি করবি না, কইলাম। না কাকা, জীবনে এমন করবো না। এতিম হইতে পারি কাকা, কিন্তু অমানুষ হইনি কখনো। কাউরে ঠকানোর কাজ কোনোদিনও করি নাই, আজও করুন না। পড়ালেখা করি নাই তো কি হইছে? আমি জানি সবকিছুর লাগিয়া একজনের কাছে হিসাব দিতে হইব। এটা মনে রাখবি মাঠাই। যা হইছে জিনিসপত্র লইয়া আয়। আচ্ছা। কিছুদিন হলো মনা এখন দোকানদার কাশিমের দোকানে থাকে। কাশিম তার জন্য কাজ খুঁজছিল এতদিন। আজ সে একটি কাজের সন্ধান পেয়ে মনাকে বলল, যা জিনিসপত্র লইয়া আয়। মনা খুশি হয়ে বলল, সত্য কইতাছেন কাকা? কি কাজ কাকা? কাজটা ভালোই, তোর মতো বলে এই কাজটা পাইছস, এইটাই তোর লইগা ভাগ্যের বিষয়। আমার পরিচিত মানুষ ছিল বইলা এমন একটা কাজের ব্যবস্থা করে দিতে পারছি, বুঝছস? বুঝছি। কি কামটা কি কন্যা? কাম হইছে খেলার মাঠে পরিষ্কার করবি, আর যারা যারা মাঠে খেলতে আসবো ওগো কি লাগবে না লাগবে তার দেখাশোনা করবি। কাজ তোর এইটুকুই। খেলার মাঠ? কোন খেলার মাঠ কাকা? আরে বেটা, স্টেডিয়াম মাঠে চিনস না? আমাকে বড় স্টেডিয়াম মাঠের কথা কইছি। ওইখানে বড় বড় খেলোয়াড় আছে, খেলা শেখার পোলাপান আসে, তাগরে দেখাশোনা করবি, যা যা লাগে তা আয়না দিবি, তাগো পরমায়েশ শুনবি, আর মাঠের ভিতর গ্যালারি এগুলো পরিষ্কার রাখবি, বুঝছো সেইবার? বুঝছি তো। এটা তো আসলেই অনেক ভালো কাজ, আর সবচেয়ে বড় কথা আমি কাজ থেকে বড় বড় খেলাগুলো দেখবো, কি মজা। তাহলে কাম তোর পছন্দ হয়েছে? হইবে না কেন? এমন কাম যে কেউ পায় রে বেডা। ঠিক কইছেন কাকা। কবে থেকে কাজে যাবো কাকা? 1 তারিখ থেকে যাবি। 1 তারিখ হইতে আরো 3-4 দিন বাকি। আচ্ছা ঠিক আছে কাকা, আমার থাকার জায়গা তো হইব তো?
আরে থাকনের জায়গা লয়া আবার কি ভাবছোস? কাম শেষ হইলে আয়া পড়বি আমার দোকানে, এইখানেই থাকবি। আচ্ছা কাকা। বেতন পাবি মাসে 5,000 টাকা। ওইখানে আসা খেলোয়াড় আর অন্যান্যরা যদি খুশি করতে পারোস তাহলে ওরা তোরে এক্সট্রা টাকা দেবা, বোনাস আর কি। তাহলে বেতনের বাইরেও কিছু টাকা পাইয়া যাবি। আর কোনো সমস্যা আছে ক? না কাকা, 5,000 টাকা হইলেই তো আমি বাইশে যামুগা, তার উপরে আবার বোনাস, সমস্যা কেন হইব আবার? আর থাকা লয়গা তো কোনো টেনশন নাই, এইটা আমার উপর। আমার দোকানে থাকবি রাইতে। যা এবার নিশ্চিন্তে দোকানে বয়া থাক, আমি কিছু মাল আনতে যাইব। আচ্ছা যান, কোনো সমস্যা নাই, আমি দেখতেছি দোকান। ঠিক আছে, থাক তুই। বেশ কিছুদিন হলো মনা কাজ করছে স্টেডিয়াম মাঠে। এখানে যারা আসে সবাই মোটামুটি মনাকে পছন্দ করে। অনেক খেলোয়াড় এবং খেলার কোচদের সাথে মনার দেখা হয়েছে। তারা মনার কাছে খুশি হয়ে মনাকে অনেক টিপসও দিয়েছে। অনেক সময় এখানে কখনো ক্রিকেট খেলা হয়, আবার কখনো ফুটবল ও অন্যান্য খেলা, এবং খেলার প্র্যাকটিস করা হয়। তাই সবসময় কম বেশি মানুষের আনাগোনা থাকেই। আজ শুক্রবার, আর এই দিনে বিকেলবেলায় ফুটবল খেলার আয়োজন করে ওই এলাকার মেয়র আতিক সাহেব। তিনি খুব ফুটবল প্রেমী। এক সময় ফুটবল খেলার অনেক শখ ছিল তার, কিন্তু ফুটবল খেলতে গিয়ে একবার হাঁটুতে খুব আঘাত পেয়েছিলেন, যার কারণে পরবর্তীতে তিনি আর খেলতে পারেননি ফুটবল। তাই তিনি মেয়র হওয়ার পর সিদ্ধান্ত নেন তিনি ফুটবল টিম গঠন করবেন এবং সেই টিমকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার সবই তিনি করবেন। তার মতো যারা ফুটবল প্রেমী এবং ফুটবল খেলা যাদের স্বপ্ন, তাদেরকে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করার মধ্য দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চান তিনি। তাই তিনি মেয়র হওয়ার পরের বছরে একটি ফুটবল টিম গঠন করেন, যার নাম বাংলা দামাল ফুটবল টিম। এই টিম গঠনে তিনি অনেক শ্রম আর অর্থ ব্যয় করেছেন। আজ তার টিমটি একটি প্রতিষ্ঠিত টিম। তার দল থেকে অনেকেই দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে। বাংলা দামার ফুটবল টিম গঠনের আজ 10 বছর পূর্তি হয়েছে। তাই তিনি এই উপলক্ষে আজ তিনি বোলপুর স্টেডিয়ামের মাঠে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছেন বার্সেলোনার খেলোয়াড়দের সাথে। তিনি বার্সেলোনার বেশ বড় একজন ফ্যান, তাই তিনি এবার তার দলের বর্ষপূর্তিতে প্রিয় দলের সাথে তার দলের খেলার আয়োজন করেন, আর এই জন্য তাকে বেশ কয়েক কোটি টাকা ব্যয় করতে হয়েছে। ওদিকে মনা তো খুব খুশি, কারণ আজ তার স্টেডিয়ামে এত বড় একটি খেলার আয়োজন হতে চলেছে, তাও আবার তারই প্রিয় দল বার্সেলোনার সাথে। মনা প্রায় সময় চা দোকানগুলোতে গিয়ে ফ্রি সময়ে বিভিন্ন দেশের ফুটবল ম্যাচ দেখত, আর তার মধ্যে বার্সেলোনা তার একটি প্রিয় দল। তাই সে আজ খুবই খুশি। এতদিন যাদের টিভির পর্দায় দেখেছি, আজ তাদের সরাসরি সচক্ষে দেখবে বলে। সে স্বপ্নেও ভাবেনি পৃথিবীর এত বড় বড় খেলোয়াড়দের সাথে কখনো তার দেখা হবে, কিন্তু দোকানদার কাশিমের বদৌলতে সে আজ এত সুযোগ পাচ্ছে। তাই সে তার দোকানদার কাকার কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনোই ভুলে না। আর সবচেয়ে বড় কথা, তার সৃষ্টিকর্তা যিনি তাকে এত সুযোগ করে দিয়েছেন, দোকানদার কাশিমের মতো একজন মানুষের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছেন, তার জন্য সৃষ্টিকর্তার প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। দুপুর 3টায় বোলপুর স্টেডিয়ামে খেলার প্র্যাকটিস চলছে। মনা খেলোয়াড়দের পানির বোতল এটা ওটা এগিয়ে দিচ্ছে। সে পানির খালি বোতলগুলো নিয়ে যাওয়ার সময় তার সামনে এসে ফুটবল পড়ল। সে সামনের দিকে তাকাতে একজন সিফাত নামের এক খেলোয়াড় তাকে উদ্দেশ্য করে বলল, এ পিচ্চি, বলটা পাস করতো। মনা কিছুটা সাহস করে বলল, ভাই একটা শট দিই, শুধু একটা, আমার অনেক দিনের শখ ফুটবল খেলার। ঠিক আছে, মার দেখি কেমন পারিস। ঠিকঠাক শট দিতে পারলে আমার পক্ষ থেকে তোকে ট্রিট দেব। সত্য কইতাছেন? তোর কি মনে হয় আমি তোর সাথে মিথ্যে বলবো? তোকে ট্রিট দেওয়ার পয়সা আমার নেই। না না, তা থাকবো কেন? তাহলে তাড়াতাড়ি মার, আমার সময় যাচ্ছে। পাশ থেকে আরেক খেলোয়াড় রফিক বলে উঠল, আরে সিফাত, কি বাচ্চা একটা ছেলের সাথে তুইও বাচ্চামো করছিস? আমাদের প্র্যাকটিসের সময় যাচ্ছে। আরে দাঁড়া না, ছেলেটা শখ করেছে, দেখি না কেমন শট মারে। ওই পিচ্চি, তাড়াতাড়ি শট মার। মনা দ্রুত নিজের হাতের বোতলগুলো এক জায়গায় রেখে রবের নাম নিয়ে দৌড়ে বলের কাছে এসে চোখ বন্ধ করে খিচে একটা শট মারল ফুটবলে। তার শট থেকে মাঠের সব খেলোয়াড়রা যেন স্তব্ধ হয়ে গেল। এইটুকু একটি ছেলে যে কিনা খেলা সম্পর্কে তেমন কিচ্ছুই জানে না, জাস্ট মাঠের একজন পরিচর্যা কর্মী আর মানুষের পারফরমেন্স খাটার কাজ করে, সে কিভাবে এমন একটা শট মারতে পারে যা অনেকটাই প্রফেশনাল প্লেয়ারদের মতো, তাও আবার খালি পায়ে? সেটা ভেবেই সবাই স্তব্ধ। মনা চোখ খুলে সবাইকে তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে সিফাতের দিকে তাকালো। সিফাত অবাক শুনে বলল, কিরে পিচ্চি, তুই আগে থেকে ফুটবল খেলিস নাকি? এমন শট কিভাবে দিলি?
ভাই আমার ফুটবল খেলার অনেক শখ, কিন্তু আমার তো কেউ খেলাই নেয় না। এইখানে অনেকেই খেলতে আসে, প্র্যাকটিস করতে আসে, কিন্তু আমার তো অগলগে খেলার সুযোগ নাই। একবার এক বড় ভাই একটা ফুটবল ফালাইয়া দিয়ে গেছিল স্টেডিয়ামে, ওইটা আমি টুকাইয়া নিয়ে মসজিদে দিয়ে সেলাই করাই নিয়েছিলাম। তারপর যখন মাঠ একদম খালি থাকে, তখন আমি নিজে নিজে ফুটবলটা দিয়ে খেলতাম। কি বলিস, নিজে নিজে নষ্ট ফুটবল দিয়ে খেলেই তুই এমন শট দিলি? আর যদি আমাদের মতো প্রফেশনাল হতি তাহলে কি করতি? আমার শট কি ঠিক হয়েছে ভাই? পিছন থেকে বাংলার দামাল টিমের কোচ সাজ্জাদ সাহেব এসে বলে উঠল, হয়েছে মানে দারুণ হয়েছে, একদম ফাটিয়ে গেছিস বেটা। আমি দেখছিলাম এতক্ষণ ওই দিক থেকে তোকে সিবাদের সাথে কথা বলতে, ভাবছিলাম বকা দেবো সিবাদকে, কিন্তু পরক্ষণে ভাবলাম একটু শখ করেছিস, যখন শখটা পূরণ করতেই দিই। কিন্তু ভাবিনি তুই এভাবে ফুটবলে শট মারবি। আমি কেন, আমার মনে হয় এখানে কেউ ভাবতে পারেনি এটা। তা নাম কি রে তোর? মনা, মনা মিয়া আমার নাম। ঠিক আছে মনা মিয়া, ভালো শট দিয়েছিস তুই। আশা করি জীবনে বড় কিছু হবি। আবার কখনো দেখা হবে। যা এবার নিজের কাজে চলে যা, আর আমাদেরকেও আমাদের কাজ করতে দে। প্র্যাকটিস করতে হবে আমাদের খেলোয়াড়দের। খেলা আরম্ভ হয়ে যাবে 5টায়। আচ্ছা স্যার। মনা খালি বোতলগুলো কুড়িয়ে নিয়ে যাওয়ার সময়ই মাঠের সব খেলোয়াড়রা এক এক করে মনার প্রশংসা করতে লাগলো, আর এতে মনা ভীষণ খুশি হয়ে গেল। সন্ধ্যা 5টায় শুরু হয় প্রীতি ম্যাচ, বার্সেলোনা ভার্সেস বাংলার দামাল। মাঠে দুই দলের সাপোর্টারদের টান টান উত্তেজনা। যদিও এখানে বার্সেলোনার অডিয়েন্স নেই, কিন্তু বাংলাদেশের যারা বার্সেলোনার ফ্যান তারা নিজেদের দেশের টিমের পাশাপাশি বার্সেলোনাকেও সাপোর্ট করছে, কারণ এখানে হার জিতের চেয়ে এন্টারটেইনমেন্টটাই আসল কথা। যে দলই হারুক না, যে দলই জিতুক, এটাই বড় কথা নয়। দুটো দেশের দুটো দল একসাথে খেলছে, এটাই আনন্দের বিষয়। যাই হোক, বাংলার দামাল প্রথমে বার্সেলোনাকে একটি গোল দিয়ে দেয় 20 মিনিটের মাথায়। এতে দেশের মানুষজন খুবই উৎসুক হয়ে উঠেছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বার্সেলোনা বাংলার দামাল টিমকে 2-1 ব্যবধানে হারিয়ে দেয়। ফলে কিছুটা হলেই খেলোয়াড়রা এবং যারা বার্সেলোনার ফ্যান নয় তারা হতাশ হয়। কিন্তু যেহেতু এটি শুধুমাত্র একটি প্রীতি ম্যাচ, তাই এটা নিয়ে কেউ খুব একটা মন খারাপ করেনি। অবশেষে সবার বিদায় নেবার পালা। দুই দলের প্লেয়াররা এবং ফুটবল বোর্ডের সদস্যরা সবাই সবার থেকে বিদায় নিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে যেতে লাগলো। মনা দূর থেকে তাদের দেখতে লাগলো। আজকের দিনটা তার জন্য অন্যরকম ছিল, খুব খুশি আজ সে। কয়েকদিন পর কয়েকজন লোক এসে স্টেডিয়ামের আশেপাশে মনাকে খুঁজতে লাগলো। তাকে না পেয়ে তার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারলো মনা কোথায় থাকে। তারা খোঁজ করতে করতে কাশেম মিয়ার দোকানে চলে গেল। সেখানে গিয়ে তারা দোকানদার কাশেম মিয়াকে জিজ্ঞেস করলে মনার ব্যাপারে। রনি নামের একজন বলল, কাকা, আপনি কি কাশেম মিয়া? হ্যাঁ ভাতিজা, আমি কাশেম মিয়া। কেন, কি হয়েছে? আপনি মোনা নামের কাউকে চেনেন? স্টেডিয়ামে কাজ করে, আমরা খবর পেলাম এখানেই নাকি থাকে সে। হ্যাঁ, আমার এখানেই তো থাকে। কেন, ওরা খুঁজতেছে কেন? কোনো সমস্যা হয়েছে নি কোনো? আরে না চাচা, সমস্যা না। মোনা কই কাকা? আমরা তো স্টেডিয়ামে খুঁজছি, পাই নাই ওরে। আজকে মনে হয় স্টেডিয়ামে যাই নাই। আমি ওরে একটু বাজারে পাঠাইছি কিছু মাল নিয়ে আসার লইগা। কিন্তু তোমরা কারা, কেন ওরে খুঁজতেছ বুঝলাম না। রনির পাশ থেকে সমীর বলে উঠল, ভয় পাবে না কাকা, আমরা খারাপ মানুষ না। আসলে আমাদেরকে মেয়র আতিক পাঠিয়েছে মনাকে নিয়ে যাওয়ার জন্য। কি কও ভাতিজা, মেয়র অতিক ওরি নিয়ে যাইতে কইছে? কিন্তু ওরি দিয়ে মেয়র সাহেবের কি কাম? মনা কোনো ঝামেলা করে নাই তো বাবা? তোমরা আমারে খুইলা বলতে পারো, আমি মনার বর্তমান গার্জিয়ান। ও কোনো ঝামেলা করলে তো আমাকে জানাইতে পারো, তাই না? রনি বলল, আরে কাকা, অযথাই টেনশন করবেন না, মোনা কোনো ঝামেলা করে নাই। ওই দিন মেয়র সাহেবের ফুটবল টিমের বর্ষপূর্তি উপলক্ষে বার্সেলোনার সাথে প্রীতি ম্যাচ খেলা হলো না, সেদিন আমাদের টিম প্লেয়াররা মাঠে যখন প্র্যাকটিস করছিল তখন মোনা সেখানে কাজ করছিল। আর তখন মোনা শখ করে ফুটবল একটা শট দিয়েছিল মাঠে। ওইটা আমাদের দলের কোচও দেখেছে, আর ওই ঘটনা আমাদের মেয়র সাহেবের কানেও গেছে, এবং তিনি ভিডিওতে মোনার ওই ফুটবল শট দেখেছিলেন। এই জন্যই তিনি মোনার সাথে দেখা করতে চাইছেন। কি কও, মনা ফুটবল খেলছে? হে আবার ফুটবলও খেলতে পারে? যাই হোক, যেহেতু মেয়র সাহেব ডাকছে তখন কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তা ভাতিজা, মেয়র যেই কারণে ওরে ডাকছে আমার মনে হয় একটু হইলেও ভয় হইছে।
তাই কইতাছি মনার লগে যদি আমি মেয়রের কাছে যাই তাহলে কোনো সমস্যা হইব? আরে না, সমস্যা নেই। আপনি গেলে যেতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন যাবেন নাকি কালকে যাবেন? অহন তো মনাও এখানে নাই, হেও আইতে আইতে লেট হইব, তারপর দোকান বন্ধ করে যাইতে যাইতে লেট হয়ে যাইব। তাই কইলাম সকালে যাই, কি কও? ঠিক আছে, তাহলে কাল সকাল 10টায় মোনাকে নিয়ে চলে আসবেন মেয়র সাহেবের বাড়িতে। লেট করবেন না, ঠিক আছে? না না, মেয়র সাহেব কত ব্যস্ত লোক, লেট করমু কেন? আমি কাল ঠিক টাইমে চইলা যামু মনারে লইয়া। তোমরা কিছু খাইবা? চা দেই 2টা? আচ্ছা দেন, 2টা কড়া করে লিকার চা। ঠিক আছে বউ। রনি ওর সমীর 2 কাপ চা খেয়ে কিছুক্ষণ দোকানদারের সাথে কথাবার্তা বলেই চলে গেল সেখান থেকে। সকাল 10টায় দোকানদার কাশেম মনাকে নিয়ে মেয়রের বাড়িতে পৌঁছালো। মেয়র বাড়ির দারোয়ান তাদের দেখে পথ আটকে বলল, কি ব্যাপার, এইখানে কি চাও? কাশেম বলল, আমরা মেয়র সাহেবের কাছে আসছি। মেয়র সাহেব আমাগো ডাইকা পাঠাইছে কাল, তাই আসছি। কি মিয়া মগা মনে করে আমারে? মেয়র সাহেবের আবার খেয়ে দিয়ে কাজ নেই যে তোমাদের ডেকে পাঠাবে? ভাই, আমি সত্যি কইতাছি, মেয়র সাহেবই আমাকে রে আইতে কইছে। কাল সন্ধ্যায় তিনি 2 জন লোক পাঠাইছে ওই মনারে নিয়ে আসার লইকা। আমি ওরে নিয়ে আইছি মেয়র সাহেবের কাছে। আরে মিয়া দেখো গিয়া, ওই 2 জন লোক হয়তো তোমারে বোকা বানাইছে। এইটুকু একটা ছেলে, তাও দেখে কোনো কাজের তো মনে হচ্ছে না। মেয়র সাহেব একে কেন আনতে বলবে? এমনও হতে পারে ওলা ছেলে ধরা তোমাকে বোকা বানিয়ে মেয়র সাহেবের নাম ভাঙিয়ে তোমার এই ছেলেকে নিয়ে চম্পট হয়ে যেত। কিন্তু তাহলে তো ওরা নিজেই মনারে নিয়ে যাইতে চাইতো। ওরা তো আমারে জোর করে নাই, ওরা আমারে নিয়ে আসছে কইছে ওরে। তাহলে হয়তো মজা করছে তোমার সাথে। ভাই মজা না, সত্য। মেয়র সাহেব এর কাছে ফুটবল খেলা দেখা ওর খবর পাঠাইছে ওনার সাথে দেখা করবার লইকা। আপনারে দয়া কইয়া একটু মেয়র সাহেবরে জিজ্ঞাসা কইরা দেখেন। ধুর মিয়া, তোমরা যে কোথায় থেকে এসে এসে অযথা আমাকে বিরক্ত করা বুঝি না। মেয়রের বাড়ি দারোয়ান হয়ে আমি বিপদে। দাঁড়াও, আমি কল করে জিজ্ঞাসা করছি যত সব। আচ্ছা একটু দেখেন, সত্য না হইলে আমরা চলে যাব। দারোয়ান আতিক সাহেবের পিএ সত্তারকে কল করে বলল। হ্যালো স্যার, আমি দারোয়ান মোখলেস। সত্তার ওদিক থেকে বলল, হ্যাঁ বলো মুখলেস। স্যার, গতকাল নাকি মেয়র সাহেব কোনো এক লোক নিয়ে একটা ছেলেকে তার সাথে দেখা করতে বলেছে। ছেলেটা ফুটবল খেলা দেখে নাকি স্যার তাকে দেখা করতে বলেছে। কোথাকার ছেলে, নাম কি তার? দারোয়ান মনাকে জিজ্ঞেস করল। এই নাম কি রে তোর? মনা বলল। আমার নাম মনা মিয়া, স্টেডিয়ামের কাজ করি। দারোয়ান বলল, স্যার মনা মিয়া ওর নাম, স্টেডিয়ামে নাকি কাজ করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে ভেতরে পাঠিয়ে দাও। স্যার ওর সাথে ওর গার্জিয়ান আছে, ওকে পাঠাবো? হ্যাঁ পাঠাও, সমস্যা নেই। ঠিক আছে স্যার। বলেই দারোয়ান কল কেটে কাশিমকে বলল, এই যাও, তোমাদের ভাগ্য ভালো, সত্যি স্যার তোমাদের ডেকেছে, ভিতরে যাও। বলে গেট খুলে দিল দারোয়ান। কাশিম মোনাকে নিয়ে ভেতরে গেল। 10 বছর পর আজ বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক মেহরাব আহমেদের জন্মদিন। তার অসংখ্য ভক্ত আজ তার বাড়ির সামনে ভিড় করেছে শুধুমাত্র তাকে এক পলকের জন্য সচক্ষে দেখার জন্য। সাংবাদিকরা তার সাক্ষাৎকার নেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে তার বাড়ির ড্রয়িং রুমে। এদিকে মেহরাবের আজ প্রচুর ব্যস্ততা। মেহরাব গোসল করে ফ্রেশ হতেই তার বাবা মহিব আহমেদ তার জন্য পাঠালো কাজের ছেলে অপুকে দিয়ে, কারণ সাংবাদিকদের জন্য সে ডাইনিং রুমে যেতে পারছে না। মেহরাব দ্রুত খাবার শেষ করে একটি টি শার্ট আর একটি ড্যানিম প্যান্ট পরে নিয়ে বারান্দার দিকে ছুটে গেল তার ফ্যানদের দেখা দিতে। তার পিএ মোস্তাফিজ আগে থেকে বারান্দায় উপস্থিত ছিল মেহরাবের ফ্যানদের শান্ত রাখার জন্য, কিন্তু মেহরাব বারান্দায় গিয়ে উপস্থিত হতেই সবাই তাকে নিয়ে উন্মাদনায় মেতে উঠল। মেহরাব সবাইকে হাত উঁচিয়ে ইশারা করলো। সবাই মেহরাব মেহরাব বলে চিৎকার করতে লাগলো। মেহরাব মোস্তাফিজের হাত থেকে মাইকটা নিয়ে তার ফ্যানদের উদ্দেশ্য করে বলল, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? সবাই মেহরাবের সাথে জবাব দিতে লাগলো এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে লাগলো। মেহরাব বলল, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিন মনে রাখার জন্য এবং এখানে সশরীরে এসে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের সবার কাছে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি জানি না আদৌ আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা,
কিন্তু আপনারা আমাকে যেই ভালোবাসা দিয়েছেন তার কৃতজ্ঞতা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা এসেছেন, আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, এটা আমার জন্য আজকের দিনের সবচেয়ে ভালো উপহার মনে করি। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টটাকে আমাকে আজ এতদূর পর্যন্ত নিয়ে এসেছে, তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আগামীতেও আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আমার কিছু কাজ আছে, তাই আমি আপনাদের থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ। বলে মেহরাব মুস্তাফিজের হাতে মাইকটা ধরিয়ে দিয়ে চলে গেল ভেতরে। আর বাইরে থেকে তার সব ফ্যানরা তাকে ডাকতে লাগলো। ওদিকে মেহরাবকে সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে লাগলো। লাইভ টিভি সাংবাদিক সুবহান বলল, স্যার, বাংলাদেশের জাতীয় দলের হয়ে এই পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল শিরোপা জিততে পারেনি। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন শিরোপা জেতার মতো দল এখনো মনে হয় না আমরা হয়ে উঠতে পেরেছি। আমাদেরকে আরো কঠিন পরিশ্রমী হতে হবে আর ডাউন টু আর্থ হতে হবে। আমাদের নতুন কোচ মিস্টার ড্যানি আমাদের ভালো ভালো দিক নির্দেশনা দিচ্ছে। তাছাড়া আমার দলের প্লেয়াররাও এখন দিন দিন আরো বেশি সিনসিয়ার হয়ে উঠেছে। এমন নয় যে তারা আগে সিনসিয়ার ছিল না, কিন্তু জানেনই তো, ভালো উপরের ভালো আছে, তো আমাদেরকে আরো ভালো করতে হবে। মোহনা টিভি সাংবাদিক কালী বলল, কিন্তু মেহরাব, আমরা তো গত বছর ফাইনালের একদম দ্বার প্রান্তে চলে গেছিলাম এবং আল্লাহ চাইলে হয়তো গত বছরে আমরা আপনার হাতে শিরোপাটা দেখতে পারতাম। এই যে একটা ব্যর্থতা, একদম শিরোপার কাছ থেকে গিয়ে ফিরে আসা, এই ব্যর্থতাটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা আমাদের হয়তো কিছু ত্রুটি ছিল, যার কারণে আমরা শিরোপার এত কাছ থেকেও ফিরে আসতে হয়েছিল। তাছাড়া হয়তো সেটাতে ভাগ্যেরও একটা ব্যাপার ছিল। সে যাই হোক, আমরা আমাদের ত্রুটিগুলো খুঁজে বের করে নিজেদেরকে এই ত্রুটিগুলো থেকে মুক্ত করার সম্পূর্ণ চেষ্টা করছি এবং আমাদের নিউ কোচও এই ব্যাপারে অনেক সচেতন। আশা করছি গতবার আমরা যেটা পারিনি এবার সেটা করতে পারবো। যেই শিরোপা আমাদের হাতের ফাঁক দিয়ে চলে গেছে সেটাকে এবার আমরা ছিনিয়ে আনবই ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। জি, তা তো অবশ্যই। আচ্ছা, আজকে তো আপনার জন্মদিন। এই দিনে আপনার কোনো বিশেষ উপহার কি পেয়েছেন? জি, আপনাদের দোয়া, ভালোবাসা, আমার সমর্থকদের দোয়ার ভালোবাসা, সাপোর্ট, এগুলো আমার জন্য বিশেষ উপহার ছাড়া আর কি। ধন্যবাদ স্যার। সাংবাদিক সুবহান বলল, স্যার, আমাদের দর্শক বিশেষ করে আপনার যেসব মেয়ে ফ্যান আছে তাদের প্রত্যেকেরই মনের একটা বিশেষ প্রশ্ন আমি আমার পক্ষ থেকে করতে চাই। আপনার জীবনে কোনো বিশেষ মানুষ মানে কোনো ভালোবাসার মানুষ আর কি আছে? মেহরাব মুচকি এসে বলল, এহ, এই প্রশ্নের উত্তরে না যাই, অন্য প্রশ্নে যান। না স্যার, একটু ক্লু দিন। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আপনার মুখ থেকে শোনার জন্য অনেক নারী অধিক আগ্রহ নিয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে। হ্যাঁ না কিছু একটা বলুন। দেখুন, আসলে আমি এখনো সিঙ্গেল, এটা বলতে পারি, এর বাইরে কিছু বলতে পারবো না। আলী বলে উঠল, আচ্ছা, জন্মদিনে কোনো নারীর পক্ষ থেকে বিশেষ কোনো উপহার কি পাওয়া হয়েছে? অনেক নারী ফ্যান আছে আমার, যারা আমার প্রতি জন্মদিনে কিছু না কিছু উপহার তো দেয়ই। তবে বিশেষ উপহার বলতে হ্যাঁ, একজন প্রত্যেক বছরই আমাকে উপহার দেয়, আর তার প্রত্যেকটা উপহারই আমার কাছে বিশেষ মনে হয়। এখন আবার তার নাম জিজ্ঞেস করে বসবেন না প্লিজ, নাম বলতে পারবো না আমি। টিভির পর্দায় চোখ রাখা এক নারী মেহরাবের এই কথাটা শুনে রাগে গা জ্বলে উঠল। সে তাতে দাঁত চেপে ফুফাতে লাগলো এবং টিভি বন্ধ করে ঠাস করে টিভির রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। মেয়েটিও কেউ নয়, মেয়র আতিক সাহেবের মেয়ে মিষ্টি। সে ছোট থেকে মেহরাবকে পছন্দ করে। আতিক সাহেবের সাথে সে একবার মেহরাবের বাড়িতে গিয়েছিল এবং সেখানেই মেহরাবকে সে প্রথম দেখে বাড়ির আঙ্গিনায় ফুটবল খেলা অবস্থায়। মিষ্টি প্রথম দেখাতেই মেহরাবকে পছন্দ করে ফেলে। তারপর থেকে সে মেহরাবের খোঁজ খবর নিতে থাকে। সবসময় তার বাবার কাছ থেকে সুযোগ পেলেই মেহরাবের বাড়ি চলে যেত। মহিব আহমেদ আতিক আহমেদের খুব ভালো একজন বন্ধু, তাই মিষ্টির মেহরাবদের বাড়িতে যেতে তেমন একটা সমস্যা হতো না। সে মেহরাবের সাথে কথা বলার চেষ্টা করত, তার সাথে বন্ধুত্ব করতে চাইতো, কিন্তু মেহরাব তাকে পাত্তাই দিত না। আর এত বছর হয়ে গেছে, মিষ্টি এখন মাস্টার্সে পড়ে, তার জন্য একটার পর একটা বিয়ের সম্বন্ধ আছে, কিন্তু সে শুধু মেহরাবকে বিয়ে করবে বলে জেদ ধরে বসে আছে। কিন্তু ওইদিকে এত বছরেও সে মেহরাবের মন তার জন্য নরম করতে পারেনি। আর যখন মেহরাব বলছিল কোনো এক নারীর উপহার তার কাছে বিশেষ মনে হয়, তখন মিষ্টির খুব কষ্ট লাগে এই ভেবে যে মেহরাবের কাছে অন্য কোনো নারীকে বিশেষ মনে হয়, অথচ মিষ্টি কতই না ভালোবাসে তাকে।
ওদিকে আতিক সাহেব তার মেয়ের এমন অবস্থা দেখে কি করবে বুঝতে পারে না। তিনি মেহরাবকেও কিছু বলতে পারে না, কারণ তার মেয়ে তাকে বলেছে সে যেন মেহরাবকে এ ব্যাপারে কিচ্ছু না বলে। সে চায় মেহরাব নিজ থেকে তাকে ভালোবাসুক, কারো কথাই বা অনুরোধে নয়। মেহরাবের নাম্বারে কল এসেছে। মেহরাব ফোন তুলে দেখে আতিক সাহেব কল করেছে। মেহরাব ফোন তুলে বলল, জি আঙ্কেল, বলুন কেমন আছেন? বাবা, মেহফার ভালো। কিভাবে থাকি বলো তো? তোমার তো আজ আমাদের বাসায় দাওয়াত ছিল, তুমি তো এলে না। আঙ্কেল, আমি তো আসলে টাইম মেনটেন করতে পারিনি। ফ্যান, সাংবাদিক, পরিবার, আত্মীয় স্বজন সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছি। তবে আমি সন্ধ্যায় অবশ্যই আসব একবার আপনার সাথে দেখা করতে, ইনশাল্লাহ। কিন্তু আপনি তো আমাকে পারতেন আপনাদের এখানে। আসতে তো পারতাম, কিন্তু তোমাকে দাওয়াত করলাম তাই ভাবলাম তুমি আসলে তো দেখাই হবে। এদিকে মিষ্টি সকাল থেকে তোমাকে সারপ্রাইজ দেবে বলে অপেক্ষা করছিল, কিন্তু তুমি আসোনি। ওইদিকে মিষ্টিরও মন মেজাজ হঠাৎ করেই খারাপ হয়ে আছে। কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া করছে না। কি বলবো বলো? কেন, কি হয়েছে ওর? সেটা তুমি এলে ওর থেকেই জেনে নিও, আমাদের তো কিছুই বলছে না। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যায় আসছি, দেখা হবে তাহলে পরে। আমি একটু বিজি আছি আঙ্কেল, কিছু মনে করবেন না, ফোন রাখি। হ্যাঁ ঠিক আছে, রাখো, ফ্রি হয়ে চলে এসো। জি আচ্ছা। মেহরাব সন্ধ্যায় আতিক সাহেবের বাড়ি যেতে নিলেই মুজিব সাহেব বলে উঠলেন, আতিকের বাড়ি যাচ্ছ? জি বাবা, তুমি যাবে? না, তুমি যাও, তার আগে শোনো। কি বাবা? তুমি কি জানো মিষ্টির জন্য বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসছে? আসতেই পারে, ও বড় হয়েছে না। কিন্তু ও বিয়ে করতে চাইছে না। এর কারণ জানো? আমি কি করে জানবো? দেখো, মিথ্যে বলো না। আমি জানি কারণটা, তুমি জানো। মিথ্যা তোমার মুখে মানায় না। আমি তোমার আর মিষ্টির কথা অনেকবারই শুনেছি। মেয়েটা তোমাকে খুব পছন্দ করে, কিন্তু তুমি তাকে পছন্দ করছো না। আমি বুঝতে পারছি না। আতিকও আমার সাথে এই ব্যাপারে কথা বলছে, কিন্তু মিষ্টি চায় না আমরা কেউ তোমাকে এই ব্যাপারে ফোর্স করি, তাই আমরা তোমাকে কিছু বলিনি। কিন্তু আমি তোমাকে বলছি, কারণ তোমার তো বিয়ের বয়স হয়েছে। সেই সাথে মিষ্টিও তোমাকে বিয়ে করতে চায়। সে আর কাউকে বিয়ে করতে চায় না। এ নিয়ে আতিক বেশ দুশ্চিন্তায় আছে, কারণ তুমি মিষ্টিকে পছন্দ করছো না। দেখো, আমি তোমার জন্মদিনের এমন একটা আনন্দের সময় তোমাকে এমন কিছু বলতে চাইছি না যার জন্য তোমার মন খারাপ লাগতে পারে। আমি জানি প্রত্যেকটা মানুষের নিজস্ব পছন্দ অপছন্দ থাকে। তোমার যদি ওকে পছন্দ না হয়, তাহলে তোমার পছন্দের কেউ থাকলে তার কথা বলো, আমরা বিয়ের ব্যবস্থা করি। তাহলে তো আর মিষ্টি তোমার আশায় বসে থাকবে না, কি বলো? আজ নাকি সাংবাদিকদের বলছিলে কোনো বিশেষ নারী নাকি আছে, তার পরিচয় দাও, বিয়ের প্রস্তাব পাঠাই। মেহরাব মুচকি হেসে বলল, বাবা, প্রথমত তুমি বললে না জন্মদিনের আনন্দ নষ্ট করতে চাও না। আমরা কি আসলেও জন্মদিনের কোনো ঠিক আছে? এটা তো সম্পূর্ণ ফেক একটা বিষয়। সারাদিনের জন্মদিনের মিথ্যা আনন্দ আর মিথ্যা হাসি নিয়ে কাটানোর চেয়ে সত্যটা সবাই জেনে গেলেই বোধ হয় আমি মুক্তি পাই, আর তোমার মিষ্টির আমার প্রতি ভালো লাগা কেটে যাবে। আমি যাচ্ছি, আর আজ সেটাই করব যেটা এতদিন আমি করতে চেয়েও শুধুমাত্র তোমাদের কথা ভেবে করতে পারিনি। কি বলছো তুমি? কি করতে চাইছো? মিথ্যের মুখোশ খুলে সত্যটা প্রকাশ করতে, এটাই একমাত্র উপায় এই মিথ্যা মানুষটার প্রতি মিথ্যা ভালো লাগা কাটিয়ে তোলার। কি বলছো তুমি? এই শোনো আমার কথা। বলতে বলতে মেহরাব বেরিয়ে গেল বাড়ি থেকে। মুহিব সাহেব চিন্তায় পড়ে গেলেন। মেহরাব আতিক সাহেবের বাড়িতে যেতেই আতিক সাহেব তাকে আপ্যায়ন শুরু করলেন। তিনি মেহরাবকে বসতে বলে কাজের লোককে দিয়ে নাস্তা আনাতে লাগলো। মেহরাব সরাসরি আতিক সাহেবকে বললেন, আঙ্কেল, আপনি উতলা হবেন না, সারাদিন এত খেয়েছি যে পেটে খিল ধরে গেছে। আপনি বসুন প্লিজ, শান্ত হয়ে। আর তাই বললে হয় নাকি? কিছু তো মুখে দিতেই হবে। এই আজাদ, তাড়াতাড়ি আয় আর মিষ্টিকে ডাক, বল যে মেহবার এসেছে। আঙ্কেল, আপনি বলেছিলেন মিষ্টির মন ভালো নেই, এখন কি ঠিক হয়েছে? আরে বলো না, মন কি আর ঠিক হয়? মন ঠিক থাকলে তো তুমি আসার আগে থেকে তোমার জন্য এখানে এসে বসে থাকতো অপেক্ষা করে। আঙ্কেল, যদি কিছু মনে না করেন, আমি কি ওর সাথে একটু পার্সোনালি কথা বলতে পারি? আর এটা আবার আমাকে জিজ্ঞাসা করতে হয় নাকি? তুমি বরং এক কাজ করো, মিষ্টি তো ঘরেই আছে, তুমি চলে যাও ওর ঘরে। দাঁড়াও, আমি আজাদকে ডাকি। এই আজাদ, তাড়াতাড়ি এদিকে আয় তো, মেহবারকে একটু মিষ্টির ঘরে দেখিয়ে দে।
আজাদ মেহরাবকে মিষ্টির ঘরের সামনে নিয়ে গেল। মেহরাব মিষ্টির রুমে নক করতেই মিষ্টি চেঁচিয়ে বলে উঠল, কি সমস্যা তোমাদের? আমাকে বিরক্ত করছো কেন? বললাম তো আমি একা থাকতে চাই। সারাদিন তো একাই থাকো, না হয় এখন একটু দরজাটা খুলো, একটু কথা ছিল, বেশি সময় নেব না। মেহরাবের কণ্ঠ শুনে মিষ্টির মন উতলা হয়ে উঠল, কিন্তু মেহরাবের ওই সাক্ষাৎকারের কথা মনে পড়তেই মন বিষিয়ে গেল। তবুও সে উঠে গিয়ে দরজা খুলে দিল। মেহরাব বলল, ঘরে ঢুকতে পারি? মিষ্টি মুখ ফুলিয়ে বলল, জি আসুন। তা হঠাৎ করে জনপ্রিয় ফুটবলার মেহরাব আহমেদের এই গরিবের বাড়িতে আসার, তাও আবার নিচ থেকে, এই গরিবের সাথে দেখা করার কারণ জানতে পারি? এখানে গরিবটাকে? আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি। মেয়র অতীক সাহেবের একমাত্র সুযোগ্য কন্যার সামনে গরিব তো আমি। থাক, আর বিদ্রুপ করতে হবে না। তা কি বুঝে হঠাৎ আমার সাথে দেখা করতে এসেছেন জানতে পারি? আপনি তো আমার ছায়াও মারেন না। তোমার নাকি মন খারাপ শুনলাম সারাদিন, কারণ কি জানতে পারি? তা জেনে আপনি কি করবেন? আপনি কি আমার মন খারাপ দূর করতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি, তবে তার জন্য অবশ্যই কারণটা জানা আবশ্যক। যদি বলি কারণটা আপনি, তাহলে কি করবেন? আমি? কিন্তু আমি এমন কি করলাম যার জন্য হঠাৎ তোমার মন খারাপ হলো, তাও আবার আজকের এই দিনে? তুমি এই দিনে আরো বেশি খুশি থাকার কথা, কারণ আমার জন্মদিনের অপেক্ষাতে থাকো সারা বছর। আমি তো এটাই জানতাম। ঠিক জানতেন, কিন্তু ভাবতে পারিনি এই দিনেই আমাকে এমন কিছু শুনতে হবে যেটা আমার মন ভেঙে দিবে। তা ভাবিনি, তবে দোষটা আমারই। আমি আপনার থেকে এক্সপেকটেশনটা বেশি করে ফেলেছিলাম, যেটার অধিকারই আমার নেই। কিন্তু আমি বুঝতে পারছি না কি করছি আমি, একটু খুলে বলবে? বুঝতে পারছেন না? তাহলে স্পষ্টভাবেই বলছি, আপনি আমাকে পছন্দ করেন না। এটা জেনেও আপনার আশায় এতগুলো বছর বসে আছি আমি, শুধু এইটুকু ভেবে যে কোনো না কোনো সময় আপনি আমার ভালোবাসায় সাড়া দেবেন। কিন্তু আমি জানতাম না এটা শুধুমাত্র আমার কল্পনা। আপনার মনে অন্য কেউ আছে, সেটা আমাকে আগে জানালেই পারতেন। তাহলে অযথা আমি আপনাকে বিরক্ত করতাম না। মেহরাব ভ্রু কুঁচকে বলল, আমার মনে অন্য কেউ আছে মানে? কে আছে আমার মনে? কি বলছো তুমি এসব? কেন? যে প্রতি বছর আপনার জন্মদিনে বিশেষ গিফট দেয়, যার গিফট আপনার কাছে সবচেয়ে বিশেষ মনে হয়, আমি তার কথাই বলছি। ও, এই জন্য তোমার মন খারাপ? তা তুমি কি জানো সেই মেয়েটিকে? আমি কি করে জানবো? আর আমার জানার শখও নেই। না জানলে অযথা মুখ ফুলিয়ে থাকার কারণ কি বলো? তাছাড়া আমিও তো বলিনি সেই মেয়েটিকে, অথচ প্রতি বছরও তো তুমিও আমাকে গিফট দাও। তাহলে মেয়েটি আসলে কে? আমি আসলে কাকে মিন করে কথাটা বলেছি সেটাও তো জেনে নিতে পারতে। হতে পারে সেই স্পেশাল মানুষটা আমার মা, অথবা বাবা, অথবা আমার কোনো বন্ধু। তুমিও হতে পারো। আমি তো একবারেও স্পেসিফিক্যালি বলিনি যে মানুষটা একজন মেয়ে। বলেছি কি? তাহলে তোমার এত রাগারাগির কারণ কি? কোন ব্যাপারে ডিটেলস না জেনে? ঠিক আছে, ধরে নিলাম সে কোনো মেয়ে নয়। তারপরেও কি এটা ধরে নিতে পারি যে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? আপনি তো এটাও ক্লিয়ার করেননি যে আপনি কাউকে ভালোবাসেন কি না। সবচেয়ে বড় কথা, আপনি তোমাকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে আমি কেন মুখ ফুলিয়ে রাখলাম বা মন খারাপ করে রাখলাম তা জেনে আপনি কেন আপনার মূল্যবান সময় নষ্ট করছেন? করছি, তার কারণ আছে। আমি চাই না কেউ অযথা আমাকে নিয়ে ভেবে ভেবে কষ্ট পাক। আজ আমি তোমাকে ক্লিয়ারলি কিছু কথা জানাতে এসেছি। থাক, বলতে হবে না কিছু। আপনি এটাই বলবেন যে আমি যেন আর আপনার অপেক্ষায় না থাকি। আপনি আমাকে ভালোবাসতে পারবেন না, তাই তো? আমি যে কথা বলবো সে কথা শোনার পর আমাকে কিছু বলতে হবে না। তুমি নিজেই আমাকে আর ভালোবাসবে না, পছন্দ করবে না। মানে? মিষ্টি, দেখো, তুমি যে মানুষটাকে ভালোবেসেছো আমি সে নই। মানে তুমি যাকে আমি ভাবছো আমি সে নই। কি যাতা বলছেন? আমাকে কনফিউজড কেন করতে চাচ্ছেন আপনি?
কনফিউজড করতে নয়, কনফিউশন দূর করতে এসেছি আমি। মন দিয়ে আমার কথা শোনো, আমি আসলে মেহরাব আহমদ নই। ফাজলামো করছেন আমার সাথে? ছোটবেলা থেকে আমি আপনাকে চিনি, আপনাকে দেখে আসছি, আর আজ আপনি এসে বলছেন আপনি মেহরাব আহমেদ নন। তাহলে কে আপনি? ওনার ভূত? দেখো, এটাই সত্য, আমি মেহরাব আহমেদ নই। মেহরাব আহমেদের মুখোশধারী নকল মেহরাব আহমেদ আমি, যাকে 10 বছর আগে তোমার বাবা মুহিব আহমেদের হাতে তুলে দিয়েছিল। মুহিব আহমেদের ছেলে দেখতে অনেকটাই আমার মতো ছিল, কিন্তু সে কোনোভাবে তাদের কাছ থেকে হারিয়ে যায়। অনেক খুঁজেও তারা তাকে পায়নি। এদিকে পুত্রশোকে তার স্ত্রী, যাকে আমি মা বলে ডাকি, তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আমি ছিলাম রাস্তার সামান্য একটা টোকাই, বাবা মা কেউ ছিল না। বস্তিতে এক লোক আমাকে কুড়িয়ে পায়, আর সে আমাকে টোকাই হিসেবে গড়ে তোলে। রাস্তায় রাস্তায় কাগজ, ভাঙা প্লাস্টিক এটা ওটা কুড়িয়ে নিয়ে তার কাছে দিলে খাবার জুটত, না হলে মার। একে চা দোকানদারের কাকা আমাকে স্টেডিয়ামের কাছে পাইয়ে দিয়েছিল। সেখানে একবার তোমার বাবার তার দলের বর্ষপূর্ত উপলক্ষে বার্সেলোনার সাথে যে প্রীতি ম্যাচ রেখেছিল, সেদিন আমি শখ করে তোমার বাবার দলের একটা খেলোয়াড়কে বলেছিলাম আমাকে একটা শট দেওয়ার সুযোগ দিতে। তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন, আর সেই ঘটনার ভিডিও ফুটেজ ওনার দলের তৎক্ষণাৎ কোচ সাজ্জাদ স্যার তোমার বাবাকে দেখিয়েছিলেন। তোমার বাবা যেহেতু একজন ফুটবল প্রেমী, তাই তার কাছে আমার ফুটবলের প্রতি ভালো লাগা এবং সেদিনের শটটা ভালো লেগেছিল, তাই তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন তার সাথে দেখা করার জন্য। আমি তার সাথে যখন দেখা করতে আসি, তখন তার সাথে মুহিব আহমেদ ছিলেন, আর মুহিব আহমেদ আমাকে দেখেই অবাক হয়ে যান, কারণ আমার চেহারা তার ছেলের চেহারার সাথে অনেক মিল ছিল। যদিও তার ছেলে অনেক বছর আগেই হারিয়ে যায়, কিন্তু সেদিন তিনি আমার ব্যাপারে সব জানার পর এবং তার স্ত্রীর মানসিকভাবে অবস্থার কথা ভেবে তিনি আমাকে তার সন্তান হিসেবে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং তখন থেকেই তিনি কাগজে কলমে আমার বাবা, আমি তার ছেলে মেহরাব আহমেদ হয়ে আছি। তিনি আমাকে এতদূর আসতে সাহায্য করেছেন। এই নাম খ্যাতি এগুলো আমার নিজের কিছুই না, সব তোমার বাবা আর মুহিব আহমেদের সাহায্যে হয়েছে। মুহিব আহমেদ আমাকে দিয়েছে পরিচয়, আর তোমার বাবা দিয়েছে ফুটবলার হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ। আর মেহরাব আহমেদ নামের যে মানুষটা তুমি পছন্দ করো, সে তো আমি নই, সে অনেক আগেই হারিয়ে গেছে। সে কোথায় আছে কেউ জানে না। আর তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে মনা মিয়া তার নাম। এই নামটাই তার নিজের না, বস্তি সে টুকাই মহলের রাজা মঞ্জুর দেওয়া নাম। আমার তো নিজের বলতে কেউই নাই। কোন জাত, কুল, বংশ পরিচয় আছে না জন্মের কোনো ঠিক। তাহলে তুমিই বলো, এত কিছু জানার পরেও কি তুমি আমাকে ভালোবাসবে পারবে? আমি মেহরাব আহমেদ না জেনেও সামান্য একজন টুকাইয়ের সাথে পজিশনে আসা মনা মিয়া নামের এই নকল মেহরাব আহমেদকে গ্রহণ করতে? জানি পারবে না। আর এই জন্যই তুমি বরাবর আমার কাছে ছুটে যাওয়া সত্ত্বেও তোমাকে নিজের কাছে সুযোগ দিইনি। কখনো তোমাকে এই মিথ্যা মানুষটার সাথে জড়িয়ে ঠকাতে চাইনি। এবার বলো, আমি কি ভুল করেছি? আমি চাইলেই পারতাম তোমাকে আরও আগেই এসব জানিয়ে দিতে, কিন্তু আমি বাবাকে কথা দিয়েছিলাম কখনো আমার আসল পরিচয় কাউকে জানাবো না। কিন্তু আমি একজনের কথা রাখতে গিয়ে আরেকজনকে কোনো অলিক স্বপ্নের মাঝে রেখে কষ্ট দিতে চাইনি, তাই আজ না চাইতেই তোমাকে সবটা জানালাম। বাবাকে বলেছিলাম শুধুমাত্র তার ছেলে কখনো ফিরে আসলেই আমি সবাইকে নিজের সকল পরিচয় জানিয়ে দেব, কিন্তু শুধু তোমার কথা ভেবে আজ তোমার কাছে এই সিক্রেট ফাঁস করতে হলো। আশা করি আমার প্রতি আর কোনো মান অভিমান, ভালো লাগা, ভালোবাসা আজকের পর থেকে তোমার মনে থাকবে না। নিজেকে গুছিয়ে নাও। মনে করো মেহরাব আহমদ নামে যে মানুষটা এতদিন চিনতে, সে শুধুমাত্র তোমার একটি স্বপ্ন ছিল, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। আর যে মানুষটা তোমার সামনে, সে হচ্ছে মনা মিয়া, একজন রাস্তার ছেলে, টুকাই, আর তোমার বাবার বন্ধুর আশ্রিত একজন ছেলে মাত্র। তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার নেই। কথাগুলো বলার সময় মেয়েরাদের চোখের কোণে পানি জমে উঠেছিল বারবার। পুরুষ মানুষ বলে সেগুলো ঝরার সুযোগ দেয়নি সে। ওদিকে মিষ্টি শুধু অবাক হয়ে সরেই যাচ্ছিল মেহরাবের কথাগুলো। মিষ্টি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এতদিন যে মানুষটাকে সে ভালোবাসতো, তার সেই মানুষটার সম্পর্কে সে কিচ্ছুই জানতো না। মেহরাব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসছি আমি। পারলে এই নকল এবং অযোগ্য মানুষটাকে ভুলে যাও। ভালো থাকার চেষ্টা করো। ভালো থেকো। আসছি আমি। বলে মেহরাব মিষ্টির ঘর থেকে বের হয়ে যেতে দেখলো আতিক আহমেদ দাঁড়িয়ে আছে। মেহরাব মাথা নিচু করে আতিক সাহেবের কাছে গিয়ে বলল, আঙ্কেল, আমাকে এবার আসতে হবে। দুঃখিত, আপনাকে সময় দিতে পারিনি। অন্য কোনো দিন আপনার সাথে দেখা করে যাব ইনশাল্লাহ। আতিক সাহেব মেহরাবের কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে, যাও, আবার দেখা হবে ইনশাআল্লাহ। মেহরাব মাথা নেড়ে চলে গেল মিষ্টিদের বাড়ি থেকে বের হয়ে।
আতিক সাহেব মিষ্টির ঘরে যেতে মিষ্টি ফুফিয়ে কেঁদে উঠল আর বলতে লাগলো, বাবা, ও বলে গেল ওইসব, ও মেহেরাব নয়, ওর নাম মোনা মিয়া। ও একটা টুকাই ছিল। এগুলো কি সত্যি নাকি? সে আমাকে মিথ্যা বলে আমাকে তার পথ থেকে সরাতে চাইছে, যাতে আমি ওকে আর ভালো না বাসি। না মা, এটাই সত্য। ওর নাম মোনান মিয়া। পূর্ব পাড়া একটা বস্তিতে থাকতো আর টোকাইয়ের কাজ করতো। ও যা যা বলছে তার সবই সত্য। মিষ্টি ধপাস করে বিছানায় বসে পড়ল। আতিক সাহেব মিষ্টির মনের অবস্থার কথা ভেবে আর কিছু না বলে চলে গেল সেখান থেকে। কিছুদিন হয়ে গেল। সেদিনের পর থেকে মেহেরাবের মনটা কিছুটা খারাপ, তা দেখলেই বোঝা যায়। মন মেজাজও খিটখিটে হয়ে থাকে প্রায়। মহিব সাহেব তা বেশ ভালো করেই লক্ষ্য করেছেন। তাই তিনি মেহেরাবকে ডেকে বললেন, তোমার কি হয়েছে বাবা? কি নিয়ে ইদানিং মন খারাপ তোমার? কই না তো, তোমার কেন মন খারাপ হবে? দেখো, আমি একজন বাবা। তুমি না বললেও আমি সবই বুঝতে পারি। সেদিন তুমি অবাধ্যের মতো গিয়ে মিষ্টিকে সব বলে এসেছো, আমি কিছুই বলিনি। তাহলে এখন নিজে কেন মন খারাপ করে আছো? তোমার তো এখন খুশি হওয়ার কথা, কারণ মিষ্টি এখন তোমাকে বিরক্ত করছে না। বাবা, ও আমাকে বিরক্ত করতে বলে আমি এসব বলিনি। আমি কখনো ওর কোনো কথা আচরণে বিরক্ত ভাবিনি। আমি তো ওর ভালোর জন্যই ওকে গিয়ে সব বলেছিলাম, কারণ ও আসল সত্যটা জানতো না। ও আমাকে তোমার আসল ছেলে ভেবে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সত্য তো এটাই যে আমি তোমার আসল ছেলে নই। আমি যদি ওকে ওর পাগলামিতে প্রশ্রয় দিয়েই ওর ভালোবাসা সাড়া দিতাম, তাহলে কি ওকে ঠকানো হতো না? আর ও যখন সত্যটা জানতে পারতো তখন কতটা কষ্ট পেত বলো? আমাকেও একজন ফ্রড ছাড়া কি ভাবতো বলো? তাছাড়া আমি তো আমার লিমিট, আমার লেভেলটা জানি, তাই না? আমি জানি আমার আসল পরিচয়টা এমন যে আমি ওর নখের যোগ্য না। তাহলে কেন আমি ওকে ঠকাবো সত্যটা না বলে? দেখো না, ও সবটা জানার পর থেকে হয়তো ও স্বাভাবিক হয়ে গেছে, এখন আর আমার জন্য পাগলামি করে না। অথচ এই ঘটনাটা যদি ওর সাথে কোনো সম্পর্কে জড়ানোর পর হতো আর ও আমাকে আর পছন্দ না করতো, তখন আমার কি হতো বলো? বুঝতে পেরেছি, তুমি যা করেছো ঠিক করেছো। সত্য কখনো চাপা থাকে না। এটা কোনো না কোনো সময় হয়তো জানাজানি হয়েই যেত, কিন্তু সব বুঝলো। তোমার মন খারাপের এক্সট্রা কারণটা আমি বুঝতে পারছি না। তোমার মন খারাপের কারণ কি মিষ্টি আর তোমাকে ভালোবাসে না ভেবে, নাকি সে তোমার আসল পরিচয় এবং অতীত চিনে গেছে বলে? এরকম কিছুই না। এমনি সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আসছে, আর ওয়ার্ল্ড কাপে আমরা কিভাবে উঠবো সেই নিয়ে ইদানিং একটু বেশি দুশ্চিন্তায় আছি, এই আর কি। ও আচ্ছা, তা প্রস্তুতি কেমন তোমাদের? প্রস্তুতি তো যথাযথ সম্ভব নিয়েছি আমরা। আরো কঠোর হতে হবে আমাদের। প্র্যাকটিসও চলছে ভালোই। সামনের সপ্তাহে আমাদের ইন্ডিয়ার সাথে স্টার্টিং ম্যাচ, দোয়া করো। হ্যাঁ, অবশ্যই। পেছন থেকে মেহরাবের মা আয়েশা বেগম এসে বলে উঠল, তুমি শুধু খেলা নিয়েই আছো। এদিকে যে খেলা খেলা করে ছেলেটা শুকিয়ে কাটি হয়ে যাচ্ছে, তার খবর আছে তোমার? মেহরাব মুচকি হেসে বলল, মা, কোন দিক দিয়ে তোমার আমাকে শুকনো লাগে বলো তো? তোমার কাছে সবসময় আমাকে শুকনোই লাগে কেন বলো তো? আতিক বলল, না, মেয়েবার সত্যি ইদানিং তোমাকে একটু রোগা দেখাচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতো করো। শুধু খেলা নিয়ে চিন্তা করলেই হবে না, স্বাস্থ্য ঠিক রাখতে হবে, না হলে ঠিক মতো খেলবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, মনে থাকবে মা। মা, আমাকে এবার একটু বের হতে হবে, প্র্যাকটিস আছে স্টেডিয়ামে। আচ্ছা যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস কিন্তু। ওকে মা, বাই ড্যাড। বলে মেহরাব বেরিয়ে গেল। মেহরাব চলে যেতে আয়েশা বেগম নিজের ঘরে গিয়ে মিষ্টিকে কল করে তাদের বাড়িতে আসতে বলল। বিকেলে মিষ্টি আসলে আয়েশা বেগম তাকে পাশে বসিয়ে বলতে লাগলো, কিরে মিষ্টি, তোর যে ইদানিং কোনো খবর নেই। আগে তো প্রতিদিন কল করে আমার ছেলের ব্যাপারে জানতে চাইতি, তার খোঁজ খবর নিতি। এখন আবার কি হলো? এই কয়দিন তো দেখছি একবারও কল করলি না, আর মেহরাবের খোঁজ খবরও নিলি না। ঘটনা কি? না আন্টি, তেমন কিছু না। আমার সামনে পরীক্ষা তো, তাই পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি। শুধু কি তাই, নাকি ওর সাথে মনোমালিন্য হয়েছে কোনো কারণে? না আন্টি, তোমার ছেলের সাথে মনোমালিন্য হওয়ার মতো কোনো সম্পর্ক কি আমার কোনোদিনও হয়েছে? তোমার ছেলে তো আমাকে কখনো পছন্দই করেনি। তাই নাকি? আচ্ছা চল আমার সাথে, তোকে কিছু জিনিস দেখাই। কি জিনিস আন্টি? চল না আমার সাথে। বলেই তিনি মিষ্টিকে নিয়ে মেহরাবের ঘরের দিকে গেল। দরজা খুলে মিষ্টির হাত ধরে মেহরাবের ঘরের ভেতর নিয়ে গেলেন তাকে।
তারপর মিষ্টিকে মেহরাবের খাটে বসিয়ে তিনি মেহরাবের ব্যাট সাইড সংলগ্ন টেবিলের ড্রয়ার থেকে একটি অ্যালবাম আর একটি ডায়েরি বের করে মিষ্টির হাতে দিয়ে বলল, খুলে দেখ এগুলো। মিষ্টি প্রথমে অ্যালবামটা খুললো। খুলতে সে দেখতে পেল তার নিজের ছবি। মিষ্টি অবাক হয়ে আয়েশার দিকে তাকালো। আয়েশা বলল, পুরো অ্যালবামটাই তোর ছবি, দেখ ভালো করে। মিষ্টি অ্যালবামের প্রত্যেকটা পাতা উল্টেই নিজের বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দেখে ভয়াবহকে চরম পর্যায়ে পৌঁছে গেল। আয়েশা বলল, সে এই ছবিগুলো নিজেই কালেক্ট করেছে এবং অতি যত্নের সাথে এগুলো আগলে রেখেছে। এরপরও বলবি ও তোকে পছন্দ করে না? ডায়েরিটা খুলে দেখ, এটাতে শুধু তোর কথাই লেখা। তুই কখন কি করিস, কখন ওকে কি বলেছিস, তোদের প্রথম দেখা থেকে শুরু করে তোর সাথে যতবার দেখা হয়েছে সব লেখা আছে এটাতে। আমার ছেলেটা সত্যি তোকে খুব পছন্দ করে, কিন্তু কেন সে তোকে তার মনের কথা প্রকাশ করতে পারে না আমি বুঝি না। এইদিকে তুইও ওর ইদানিং কোনো খোঁজ খবর নিচ্ছিস না, আর এইদিকে আমার ছেলেটাও ইদানিং ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে না, দিন দিন কেমন মন মরা হয়ে যাচ্ছে। তাই তোকে ডেকে আনলাম তোদের মধ্যে কোনো সমস্যা হয়েছে কি না জানার জন্য। তুই জানিস ওর জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন সময় তুই ওকে যত গিফট দিয়েছিস সেইগুলো ও ভীষণ যত্ন সহকারে নিজের কাভার্ডে তুলে রেখেছে, অথচ অন্য কেউ কোনো গিফট দিলে দেখা যায় সেগুলো এখানে সেখানে ফেলে রাখে, না হয় কাউকে দিয়ে দেয়। মিষ্টি বুঝতে পারলো মেহরাবের বিশেষ মানুষটি আসলে মিষ্টি নিজেই, অথচ সে মেহরাবকে ভুল বুঝিয়ে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিয়েছে। ভারতের সাথে ফার্স্ট ম্যাচ হেরে গেছে মেহরাবরা। রাগে খুবই নিজের মাথার চুল চিরতে ইচ্ছে করছে তার। প্রথম ম্যাচেই হার, অনেক চেষ্টা করেছে সে আর তার দলের প্লেয়াররা, কিন্তু পারেনি ম্যাচটা জেতাতে। এমনিতেই তার মন মানসিকতা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না, তার উপর এমন একটা হার। মেহরাব নিজের প্রতি নিজে রাগে নাক দিয়ে ফুসফুস শব্দ করতে করতে স্টেডিয়াম থেকে উঠে গেল। মিষ্টি দূরে গ্যালারিতে বসে দেখছিল সব। মিষ্টি যে গ্যালারিতে আছে তা জানতো না মেহরাব। মিষ্টির শূন্যতা এতটাই তাকে গ্রাস করেছে যে সে কিছুতেই খেলায় ঠিকমতো কনসেন্ট্রেশন করতে পারছে না। তাই কিছুটা রাগ এখন মিষ্টির উপর হচ্ছে তার। তাই ড্রেসিং রুমে গিয়ে পোশাক পাল্টাতে পাল্টাতে মনে মনে মিষ্টিকে বলতে লাগলো, এই জন্য বড় লোকের মেয়েকে ভালোবাসতে নেই। আমি কেন এমন ভুল করলাম? ওই মেয়ে আমাকে না, আমার অবস্থাকে ভালোবেসেছে। জেনে বুঝেও কেন আমি ওকে ভালোবাসলাম? এখন নিজের মাথা নিজে ফাটাতে মন চাইছে। কি নিষ্ঠুর তুমি মিষ্টি, এতদিন আমাকে ছাড়া বাঁচতে না, আর এখন আমার আসল পরিচয় জানার পর তোমার আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। এই ছিল তোমার ভালোবাসা? পরের ম্যাচ পোল্যান্ডের সাথে, তাই ওই ম্যাচে জেতাটা একটু ডিফিকাল্ট হবে মেহরাবদের জন্য। কিন্তু মেহরাব হাল ছাড়তে রাজি নয়। প্রচুর প্র্যাকটিস করেছে এই কয়দিন। এখন খেলায় ঠিকভাবে মন দিতে পারলেই হলো। এই ম্যাচ হারলে বিশ্বকাপের স্বপ্ন তাদের এবারও পূরণ হবে না। মেহরাবের মন কিছুটা খারাপ আজও, কারণ মিষ্টি এখানে নেই। খেলার আয়োজন করা হয়েছে কোরিয়া আর চীনে যৌথভাবে। মেহরাব এখন আছে চীনের তাইওয়ানে। মিষ্টি যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা, তাছাড়া সে তো এখন আর মেহরাবকে পছন্দও করে না, তাই স্বাভাবিকভাবেই তার এখানে আসার কোনো সম্ভাবনা নেই। আর যদি আসতো তাহলে অবশ্যই আতিক সাহেব এবং মুহিব সাহেব বা আয়েশা বেগম মেহরাবকে জানাতো। তাছাড়া মিষ্টিকে তার বাবা আঁকা ছাড়ার মানুষ নয় এত দূর। তাই আতিক সাহেব যেহেতু আসেনি, তাই মিষ্টির আসারও কোনো চান্স নেই। খেলার পূর্বে ড্রেসিং রুমে মেহরাব বসে এসবই ভাবছিল। হঠাৎ তার ফোনে মিষ্টির নাম্বার থেকে একটি মেসেজ এলো হোয়াটসঅ্যাপে। মেহরাব সিন করে দেখলো, তাতে লেখা আছে, অল দ্য বেস্ট মিস্টার মেহরাব। আজ যেন হেরে গিয়ে মুখ ফুলিয়ে বাড়ি ফেরা না হয়, তাহলে কিন্তু আমাকে যেমন 8 বছর ঘুরিয়েছ, আমি তোমাকে 8 বছর ঘুরিয়েই বিয়ে করব। আর একদম যেন অন্য মানুষকে না দেখি মাঠে, তাহলে কিন্তু দেশে ফিরে খবর করব। আর চোখ মুখ এমন করে রেখেছো কেন? মানুষ দেখে তো মনে করবে ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে গেছো। চুলগুলো ঠিক করো এক্ষুনি। মেহরাব মেসেজটা দেখে অবাক হয়ে গেল। মেহরাব বসা থেকে উঠে কাছের গ্লাস দিয়ে গ্যালারির দিকে চোখ বোলাতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল ভিআইপি আসনের দিকে, আর সেখানে আটকে যায় তার চোখ। মিষ্টির মুখটা দেখে, এতদিন পর মিষ্টিকে দেখে যেন পিপাসার্ত মন স্বস্তি পেল তার। এবার যে মন দিয়ে খেলা খেলতে পারবে সে। 1.5 মাস পর বিশ্বকাপের ট্রফিটা অবশেষে মেহরাবের হাতেই উঠল। সবাই খুব খুশি। মেহরাব, মিষ্টি আর আতিক সাহেবকে নিয়ে দেশে ফিরে এসেছে। আতিক সাহেবই মূলত মিষ্টিকে নিয়ে গিয়েছিল খেলা দেখাতে, কিন্তু মিষ্টি মেহরাবকে সারপ্রাইজ দিবে বলে সবাইকে নিষেধ করে, যেন তার খেলা দেখতে যাওয়ার কথা মেহরাবকে না জানায়। ওদিকে মেহরাবের বাড়িতে পার্টি চলছে, সে সাথে আজ মেহরাব আর মিষ্টির এঙ্গেজমেন্টের আয়োজনও করা হয়েছে।
দোকানদার কাশেম মেহরাবকে কল করেছে শুভেচ্ছা জানানোর জন্য। সে এখন আর দোকানদারি করে না, অনেক আগেই কাতারে চলে গিয়েছিল। সে আর তাকে কাতারে যেতে সাহায্য করেছিল মুহিব সাহেব। সে মেহরাবকে প্রায় কল দিয়ে তার খোঁজ খবর নেই। বিশ্বকাপ জেতার পর মেহরাব ব্যস্ততার কারণে কারো কল ধরতে পারেনি, তাই দেশে আসার পরই সবার সাথে যোগাযোগ করে সে। কাশেমের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর কল রাখে সে। আয়শা তাকে ডেকে নেয় মিষ্টিকে রিং পরিয়ে দেওয়ার জন্য। মেহরাব মিষ্টিকে রিং পরিয়ে দিলে মিষ্টিও তাকে রিং পরিয়ে দেয়। সবাই যখন ব্যস্ত হয়ে যায় নিজেরা তখন মেহরাব মিষ্টিকে ডেকে বারান্দায় নিয়ে বলে, ধন্যবাদ সবটা জেনেও আমাকে গ্রহণ করার জন্য। তুমি কি ভেবেছিলে আমি তোমার অবস্থান আর নাম দেখে তোমায় ভালোবেসেছি? যে অবস্থান আর নামের পরিবর্তন হলেই আমি তোমাকে ছেড়ে দিব? আমি তোমাকে ভালোবেসেছি, তাই তোমার অবস্থান, নাম, বংশ, পরিচয় আমার কাছে ম্যাটার করে না। আমার শুধু তোমাকে চাই, তুমি মানুষটাকে। তাই তাহলে এতদিন আমার থেকে দূরে ছিল কেন শুনি? আগে তো পাগলের মতো আমার সাথে পিছিয়ে লেগে থাকতে। সব জানার পর থেকে কেন আগের মতো আমার কাছে আসোনি, আমার খোঁজ খবর নাওনি বলো? তোমাকে শাস্তি দিতে। তুমি আমাকে এত বছর কষ্ট দিয়েছো না, তাই তোমাকেও একটু বোঝাতে চেয়েছিলাম ভালোবাসার মানুষের অবহেলা কতটা যন্ত্রণা দেয়। বুঝেছি, বুঝতে পেরেছি। আমি এই কয়েকদিনে হাড়ে হাড়ে বুঝেছি। দয়া করে আর কখনো এত বড় শাস্তি দিও না, পাগল হয়ে যাব আমি একদম। তুমিও ভালো হয়ে যাও, একদম আমাকে অবহেলা করার চেষ্টা করো না। খবর করে ছাড়বো বলে দিলাম, একদম পাঙ্গা নেবেন আমার সাথে। যথা আজ্ঞা মহারানী। আপনার সাথে পাঙ্গা নেওয়ার সাহস আমি কি করে করব বলো তো? আমার ঘাড়ে কয়টা মাথা শুনি। মিষ্টি খিলখিলিয়ে হেসে উঠল। তা দেখে মেহরাবও হেসে উঠল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্প ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন।